কিছু সত্যিই গোপন থাকে ভালো বাবা, এতেই সবার মঙ্গল। তোমাদের আমি সত্যিটা বলতে পারছি না, কারণ আমি কারো কাছে ওয়াদাবদ্ধ। কথাটা বলতেই ঠাস করে শব্দ হওয়ায় হকচকিয়ে যায় উপস্থিত সবাই। সবাই একসাথে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা তুরানের দিকে, যে আপাতত গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপর সবাই তাকায় রাগে অগ্নিমূর্তির রূপ ধারণ করা তাইবা বেগমের দিকে। তুরানের দিকে তাকিয়ে রাগে ফুঁসছেন তাইবা বেগম। এদিকে স্ত্রীর কাজে হতবাক শফিক সাহেব। তাইবা বেগম যে রাগের মাথায় এত বড় ছেলের গায়ে হাত তুলবেন সেটা শফিক সাহেব কল্পনাও করেননি। পুরো রুম জুড়ে পিনপত নীরবতা বিরাজ করছে। উপস্থিত সবাই হতবাক, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। নীরবতা ভেঙে তাইবা বেগম ফুঁসে উঠে বলেন, তোর লজ্জা করছে না এসব বলতে? বুক ফুলিয়ে গর্ব করে বলছিস যে তুই কারো কাছে ওয়াদাবদ্ধ। এদিকে পিহু যে তোর দায়িত্ব সেটা ভুলে গেছিস। কে সেই মেয়ে? বল, কি নাম তার? পরিচয় বল। কার জন্য তুই নিজের সংসার ভাঙছিস? আমার ছেলে বলে তুই অন্যায় করে পার পেয়ে যাবি সেটা ভাবিস না তুরান। অন্যায় করলে শাস্তি তোকে পেতেই হবে। কে সেই মেয়ে বল? তাকে এক্ষুনি ডাক। এই মুহূর্তে তার সাথে সব সম্পর্ক শেষ করে পিহুর কাছে গিয়ে ক্ষমা চাইবি। যেভাবেই হোক পিহুকে বুঝিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আসবি। ডাক সেই মেয়েকে। তুরানের নজর নিচের দিকে, মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে, বোঝার চেষ্টা করো মা, আমি তাকে এখানে ডেকে আনতে পারবো না, আর না তার পরিচয় বলতে পারবো, কিন্তু তার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। এর বেশি কিছু বলতে পারবো না। আমি ওয়াদাবদ্ধ, প্লিজ বোঝার চেষ্টা করো। পিহু আমাকে ভুল বুঝে যাও না তাই বলছে, কিন্তু তুমি অন্তত বোঝো। সাথে সাথে আরো একটা থাপ্পড় পড়ে তুরানের গালে। এবার থাপ্পড়টা দিয়েছে তাহমিনা। তুরানের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলে, তুই এতটা খারাপ কিভাবে হতে পারলি ভাই? তুই পিউকে এইভাবে ঠকালি? কিভাবে পারলি এটা করতে? আরিফ আমাকে আগেই বলেছিল ভাবি তুরান তোমার বোনকে ঠকাচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। এখন দেখছি সব সত্যি। তুই সত্যি পিউকে রেখে অন্য কারোর সাথে সম্পর্ক করছিস? তোকে নিজের ভাই বলতে আমার ঘৃণা হচ্ছে। এবার শফিক সাহেব মুখ খোলেন। এতক্ষণ চুপচাপ ছিলেন কারণ তিনি মা আর ছেলের মধ্যে ঢুকতে চাইছিলেন না, কিন্তু জল এখন মাথার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। বিষয়টা এখানে আটকাতে হবে, না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। কথাটা ভেবে গলা খাকারি দেন, সবার মনোযোগ নিজের দিকে করতে। তারপর তিনি তুরানকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, বেশ, তোমার কথাই মানলাম। মেয়েটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাহলে তাকে ডাকো, আমরা পিহুকে ডেকে আনি। সামনাসামনি কথা বলে সব মীমাংসা করি। সবার সব সন্দেহ দূর হয়ে যাবে। পিহুর মনে যে ভুল ধারণা তৈরি হয়েছে সেটাও মন থেকে চলে যাবে। হতাশা নিঃশ্বাস ছাড়ে তুরান। সবাইকে এক কথা বোঝাতে বোঝাতে তুরান ক্লান্ত। বাবার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, আমি ওকে এখানে আনতে পারবো না বাবা। তেড়ে আসেন তাইবা বেগম। রেগে আগুন হয়ে বলেন, আমার লজ্জা করছে এটা ভেবে যে তুই আমার ছেলে। তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? ছি, একটা বাইরের মেয়ের জন্য নিজের পরিবারকে কষ্ট দিচ্ছিস। পিহুর মতো এত ভালো একটা মেয়ের মন ভাঙলি তুই? তোর কাছে নিজের পরিবারের থেকে ওই বাইরের মেয়েটাই বড় হয়ে গেল। সেই মেয়েকে বাঁচাতে তার পরিচয় গোপন করতে নিজের পরিবারের বিরুদ্ধে যাচ্ছিস। তোর এত অধঃপতন হয়েছে। দূর হ আমার চোখের সামনে থেকে। তোর মতো ছেলে আমার দরকার নেই। চলে যা এখান থেকে। বেশ, চলে যাব। কথাটা বলে তুরান হনহন করে নিজের রুমে চলে যায়। তুরানকে এভাবে যেতে দেখে এবার মুখ খোলে তিয়াস। তাইবা বেগমের হাত ধরে মিনতি স্বরে বলে, বড় মা, এসব কি বলছো তুমি? তুমি তো জানো ভাই কেমন। ও বলতে চাইছে না মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। তুমি ওকে এভাবে চলে যেতে বললে ও কিন্তু সত্যি সত্যি চলে যাবে। জানি তো ভাই কতটা জেদি। প্লিজ তোমরা ভাইকে আটকাও। আমার বিশ্বাস ভাই কোনো অন্যায় করেনি। ভাইয়ের জন্য বেশি কষ্ট হলে তুই ওর সাথে যেতে পারিস। কথাটা বলে তাইবা বেগম নিজের রুমে চলে যান। এবার তিয়াস শফিক সাহেবের কাছে আসে। শফিক সাহেবের সামনে হাঁটু মুড়ে বসে বলে, জেঠু, তুমি তো ভাইয়াকে বিশ্বাস করো। ভাই পিহুকে ঠকাতে পারে না। প্লিজ ওকে আটকাও। আমার মনে হচ্ছে ভাইয়ের এসব লুকানোর পিছনে বড় কোনো কারণ আছে। ভাইকে একটু সময় দাও, ও সবার সব সন্দেহ দূর করে দেবে।
কিন্তু এভাবে বাড়ি থেকে চলে যেতে দিও না। শফিক সাহেবও কোনো কথা না বলে উঠে নিজের ঘরে চলে যান। এখানে কেউ যে তিয়াসের কথা শুনবে না সেটা তিয়াস বেশ ভালো করে বুঝতে পারছে। এখন একমাত্র ভরসা হলো তুরান। ওকে বোঝাতে হবে। কথাটা ভেবেই এক দৌড়ে দোতলায় চলে আসে তিয়াস। তুরানের ঘরে ঢুকে দেখে তুরান লাগেজে নিজের জামা কাপড় গোছাচ্ছে। তিয়াস ব্যস্ত পায়ে এগিয়ে এসে তুরানের হাত ধরে আটকায়, বিস্মিত কণ্ঠে বলে, তুইও কি সবার মতো পাগল হয়ে গেলি ভাই? কি করছিস এসব? পরিবারের মধ্যে ঝড় তুলে তুই পালাতে চাইছিস। যে প্যাচটা লাগিয়েছিস সেটা আগে ছাড়া। সত্যি করে বল মেয়েটাকে। তুরানের সহজ স্বীকারোক্তি। তোর বন্ধু বললই সে কে, শুনেছিস নিশ্চয়ই? রেগে যায় তিয়াস। তুরানের হাত ধরে টেনে খাটে বসিয়ে নিজে তুরানের পাশে বসে রাগী কণ্ঠে বলে, এমন পরিস্থিতিতেও তুই তেরাবি করছিস? দেখ ভাই, আমি জানি তুই পিহুকে ঠিক কতটা ভালোবাসিস, তার প্রমাণ আমি নিজে। এখন তুই নিজেও যদি বলিস তুই অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিস, সেটা সবাই বিশ্বাস করলেও আমি করব না, কারণ আমি তোকে খুব ভালো করে চিনি। আফসোস, যার বিশ্বাস আমার প্রয়োজন সেই তো বিশ্বাস করে না। আমাকে চরিত্রহীনের আখ্যা দিয়ে দিল। সে নাকি আমার মুখও দেখতে চায় না। তাহলে সত্যি মিথ্যে প্রমাণ করে কি লাভ? এতদিনে আমাদের বিশ্বাসটুকু অর্জন করতে পারেনি, এটা আমার ব্যর্থতা। কথাটা বলে তুরান আবার জামা কাপড় লাগেজে রাখতে শুরু করে। তিয়াস ব্যস্ত কণ্ঠে বলে, পিহু ছোট ভাই, ওই সব প্যাচ বোঝে না। জানিস তোর মনটা কত নরম, যে যা বলে সেটাই বিশ্বাস করে কষ্ট পায়। তুই প্লিজ ওর সাথে কথা বল। কেন ওই মেয়েটার কথা লুকাচ্ছিস? পিহুকে সব বলে দিলেই তো হয়। আমি জানি এটা তোর কোনো প্রেমিকা না। বলতে তো গেছিলাম, তোর বন্ধু কোনো কথাই শুনলো না। উল্টা আমাকে যা নয় তাই বলে অপমান করে ফেরত পাঠালো। তিয়াসের এবার খুব রাগ হচ্ছে। তুরান যে একটু একঘেয়ে ঘাটতেরা সেটা সবাই জানে, কিন্তু সিরিয়াস টাইমে এমন তেড়ামি তিয়াস মোটেও আশা করেনি। কিছুটা রাগ নিয়ে তিয়াস বলে, এবার কিন্তু আমার রাগ হচ্ছে ভাই। ভুলে যাস না আমি কে। তোকে আমি খুব ভালো করে চিনি। সত্যি করে বল মেয়েটাকে, আমি সব জানতে চাই। এখন আমি কিছু বলতে পারবো না, কারণ আমি কারো কাছে ওয়াদাবদ্ধ। আমি এখনই জানতে চাই, তাও সব। এর মধ্যে তুরানের ব্যাগ গোছানো শেষ। লাগেজটা হাতে নিয়ে তুরান তিয়াসের দিকে তাকিয়ে বলে, আমার কথা মন দিয়ে শোন। আমি এখন যাচ্ছি, আমার জরুরি একটা কাজ আছে। আমার অবর্তমানে পরিবারের দায়িত্ব তোর উপর, সবটা সামলে নিস। আর হ্যাঁ, পিহুর খেয়াল রাখিস। পিহুর দায়িত্ব আমি তোর উপর দিয়ে গেলাম। কিন্তু তুই কোথায় যাচ্ছিস, আর ফিরবি কবে? থেমে যায় তুরান। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলে, কোথায় যাচ্ছি নিশ্চয়ই জানি না, আর কবে ফিরবো সেটাও বলতে পারছি না। কারণ যার জন্য ফিরবো সে তো আমার মুখও দেখতে চায় না। হয়তো আর নাও ফিরতে পারি। পিহুর খেয়াল রাখিস, ওর দায়িত্ব কিন্তু এখন তোর ওপর। কথাটা বলে তিয়াসকে আর কিছু বলতে না দিয়ে তুরান ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। চিন্তায় পড়ে যায় তিয়াস। কে এই মেয়ে যার পরিচয় তুরান লুকিয়ে যাচ্ছে? তুরানের সাথে তার কী বা সম্পর্ক? নিজের সংসার ভেঙে যাচ্ছে তবুও তুরান তাকে কারো সামনে আনছে না কেন? এই কেনর উত্তর কিছুতেই কেউ খুঁজে পাচ্ছে না। অভিমান জিনিসটা খুবই ভয়ানক। একটা সুস্থ সুন্দর সাজানো গোছানো সম্পর্ক শেষ করতে একটু ভুল বোঝাবুঝি আর সাথে এক টুকরো অভিমানই যথেষ্ট। মানুষের চরিত্রে কখনো অভিমান থাকতে নেই, কারণ অভিমান মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়, মনের গহীনে স্থাপন করা সম্পর্কের ভিত্তি নাড়িয়ে দেয়, একটা সুন্দর সম্পর্ক ভেঙে কয়েক হাজার টুকরো করে দেয়। পিহু তুরানের প্রতি এই অভিমানই ও সম্পর্কে ভাঙনের কারণ হয়ে দাঁড়ালো। অপরাধ বোধে পিহুর অন্তরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কেন পিহু তুরানকে বিশ্বাস করলো না? কেন সেদিন অভিমানকে একপাশে রেখে তুরানের কথা শুনল না? কেন তুরানকে সবকিছু বুঝিয়ে বলার জন্য একটু সময় দিল না? এই এত এত অনুশোচনা নিয়ে পিহুর বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। নিজের রুমে জানালার সাথে মাথা ঠেকিয়ে নিষ্পলক চোখে তাকিয়ে আছে বাহিরের দিকে। সন্ধ্যার অন্ধকার যেন পিহুর পুরো সত্তাকে অন্ধকারে ঢেকে ফেলেছে। আজ 15 দিন হচ্ছে তুরান বাড়িতে নেই। সেই যে রাগ করে চলে গেল, তারপর আর বাড়ি ফেরেনি। ফোন করেও সুইচ অফ দেখায়। এই 15 দিন পিহু কয়েক শতবার ফোন করেছে তুরানকে। কত শত আবেগ মাখা মেসেজ দিয়েছে তুরানকে ফোন ধরার জন্য, বাড়ি ফেরার জন্য। কিন্তু তুরান না ফোন অন করেছে আর না মেসেজের কোনো রিপ্লাই। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে পিহুর। নিষ্প্রাণ চোখে বাহিরের আবসা অন্ধকারের দিকে তাকিয়ে হারিয়ে যায় স্মৃতির পাতায়। মনে পড়ে যায় আজ থেকে ঠিক 13 দিন আগের ঘটনা।
অতীত তুরান যাওয়ার 2 দিন পর শফিক সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত চিন্তায় প্রেশার হাই হয়ে যায় তার। কথাটা শুনতেই ছুটে চলে এসেছিল পিহু। ডাক্তার এসেছিল শফিক সাহেবকে চেক আপ করতে। ডক্টর সময় নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে বলেন, অতিরিক্ত টেনশনের জন্য প্রেশার হাই হয়ে গেছে, তাছাড়া বিশেষ কিছু হয়নি। তবে প্রেশার কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেক বেশি, অনেক সতর্ক থাকতে হবে। এভাবে চিন্তা করতে থাকলে যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে। সবাই একটু খেয়াল রাখবেন যেন উনি আর চিন্তা না করেন। এটুকু বলে কিছু ওষুধপত্র লিখে দিয়ে চলে যান। ডক্টরকে এগিয়ে দিতে সাথে সাথে যায় তিয়াস। এদিকে ডক্টরের কথা শুনে বিচলিত হয়ে পড়ে পিহু। শফিক সাহেবের হাত ধরে সামনে হাঁটু মুড়ে বসে। বিচলিত কণ্ঠে বলে, তুমি এমন কেন করছো মামা? চিন্তা করে নিজের ক্ষতি কেন করছো? এই দেখো, আমি ঠিক আছি, আমি একটুও কষ্ট পাইনি। আর তোমার ছেলেও ভালো আছে, সে যাকে ভালোবাসে তার কাছেই আছে, সুখে আছে। তাহলে তুমি এত চিন্তা করে নিজে অসুস্থ হচ্ছ কেন? প্লিজ মামা, তুমি আর চিন্তা করো না। তোমার কিছু হলে আমাদের কি হবে বলো? মামির কি হবে বলো? শফিক সাহেব নির্বিকার নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে পিহুর দিকে। মেয়েটা নিজে এত কষ্ট পেয়েও অন্যকে বোঝাচ্ছে কিভাবে, এটা ভেবেই তিনি অবাক হচ্ছেন। এরই মধ্যে সেখানে আগমন ঘটে একজন অনাকাঙ্ক্ষিত ব্যক্তির। মেন গেট দিয়ে সোজা বাড়ি ঢুকে পিহুর নাম ধরে ডাকতে থাকে। ঘাড় ঘুরিয়ে সবাই তাকায় দরজার দিকে। দরজায় দাঁড়িয়ে আছে তাহমিনার সমবয়সী একটা মেয়ে। মেয়েটার দিকে অবাক চোখে তাকিয়ে আছে তাইবা বেগম। একই অবস্থা বাড়ির বড়দের সবার। তিয়াস কপাল কুঁচকে তাকিয়ে আছে, তাহমিনাও আশ্চর্য চোখে তাকিয়ে। মনে হচ্ছে মেয়েটাকে কোথাও দেখেছে, কিন্তু কোথায়? ভাবনায় পড়ে যায় তাহমিনা। অনেক ভেবেও কিছুতেই মনে করতে পারছে না যে মেয়েটা কোথায় দেখেছে। আপনি আপনি এখানে কি করছেন আপু? পিহুর কথায় ঘোর কাটে সবার। সবাই অবাক চোখে তাকায় পিহুর দিকে। পিহুর কথা শুনে বোঝা যাচ্ছে যে পিহু এই মেয়েটাকে চেনে, কিন্তু কিভাবে? সবার ভাবনার মাঝে মেয়েটা এগিয়ে এসে পিহুর 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। মিনতি কণ্ঠে বলে, প্লিজ পিহু, আমার পুরো কথাটা শোনো। তোমার বোঝার মধ্যে অনেক বড় একটা ভুল হয়েছে। প্লিজ আমাকে সবটা বলতে দাও, তারপর তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। প্লিজ আগে আমার কথাটা শোনো। মেয়েটির দিকে তাকিয়ে কণ্ঠে বিস্ময় নিয়ে তাহমিনা বলে, আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে আমি কোথাও দেখেছি। পিহু, তুই কি চিনিস কি এটা? উনি সেই যার জন্য তোমার ভাই আমাকে ছেড়ে চলে গেছে। তোমার ভাইয়ের একান্ত আপন কেউ। আর ভালো করে খেয়াল করো, উনি প্রেগনেন্ট। পিহুর কথা শুনে বিস্ফারিত চোখে সবাই তাকায় মেয়েটার দিকে। হালকা উঁচু পেটটা স্পষ্ট দেখা যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে যে 5 বা 6 মাসের অন্তঃসত্ত্বা। সবার ভাবনার মাঝে ইতিহাস হুট করে বলে ফেলে, তুমি তো জেরিন, তাই না? তিয়াসের কথায় জেরিন হ্যাঁ বোধক মাথা নেড়ে সম্মতি জানায়। এদিকে তিয়াসের মুখে জেরিনের নাম শুনে পিহু হতবাক। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। তিয়াস জেরিনকে কিভাবে চিনল? পিহু প্রশ্নবোধক চোখে তাকায় তিয়াসের দিকে। এ পর্যায়ে মুখ খোলেন তাইবা বেগম। সোফা থেকে উঠে এসে জারিনের সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, এইসব কি হচ্ছে জেরি? তুই এখানে কি করছিস? কবে এসেছিস এখানে? আর পিহু এসব কি বলছে? তোর জন্য তুরান পিহুকে ছেড়েছে মানে কি? আর এই বাচ্চা কি হচ্ছে এসব? তাইবা বেগমকে উত্তেজিত হতে দেখে জারিন তাইবা বেগমের হাত জড়িয়ে ধরে অপরাধী কণ্ঠে বলে, মনি প্লিজ আমাকে বলার একটু সুযোগ দাও। তোমাদের সবার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আমার কথাগুলো তোমরা ঠান্ডা মাথায় শোনো প্লিজ। পিহু চোখে বিস্ময়। তিয়াসের পাশাপাশি তাইবা বেগম ও জেরিনকে চেনে, কিন্তু কিভাবে? কৌতূহল দমাতে না পেরে পিহু প্রশ্ন করে, তুমি কিভাবে চেনো মামি? আর উনি তোমাকে মনি বলছে কেন? তাইবা বেগমের সহজ স্বীকারোক্তি। জেরিন আমার বড় বোনের মেয়ে। বিষয়ে পিহু হাঁ হয়ে গেছে। এটা তুরানের খালাতো বোন, আর পিহু তাকে চেনেই না। পিহুর মাথা ঘুরছে, মাথা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। নিজের বিস্ময় কাটাতে পিহু আরো কিছু বলবে তার আগে জেরিন বলে, তোমাদের সবার মনের সব কৌতূহল দূর হয়ে যাবে আমার কথাগুলো শুনলে। আগে আমাকে বলতে দাও প্লিজ। শফিক সাহেব এতক্ষণ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। এ পর্যায়ে এসে তিনি মুখ খুলেন। সবাইকে হাত দিয়ে থামিয়ে দিয়ে জেরিনের দিকে তাকান। গম্ভীর কণ্ঠে বলেন, বেশ, বলো তুমি কি বলতে চাও। এর মাঝে আর কেউ কোনো রকম কথা বলবে না। শফিক সাহেবের নির্দেশে সবাই চুপ হয়ে যায়।
মনের কৌতূহল মনের মধ্যে দমিয়ে রেখে আগ্রহী চোখে তাকিয়ে থাকে জেরিনের দিকে। শফিক সাহেবের সম্মতি পেয়ে জেরিন বলতে শুরু করে, আমি রাজশাহী এসেছি তুরানের শেষ পরীক্ষার দিন। এখানে আসার বিশেষ একটা কারণ আছে। আমি তুরানের থেকে সাহায্য নিতে এখানে এসেছিলাম। মনি, তোমার মনে আছে 2 বছর আগে তুরান ওর 4 বন্ধুকে নিয়ে চট্টগ্রামে ট্যুরে গিয়েছিল? লেখাপড়ার জন্য আমি তো আগে থেকে চট্টগ্রাম থাকি। তখন তুরানের বন্ধু আকাশের সাথে আমার পরিচয় হয়। আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি, আর বাসায় কাউকে না জানিয়ে বিয়েও করে ফেলি। ভেবেছিলাম আকাশের পড়ালেখা শেষ হোক, একটা চাকরি হোক, তারপর বাসায় জানাবো। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এরই মধ্যে হঠাৎ জানতে পারি আমি প্রেগনেন্ট। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম মনি। বিয়ের কথা কেউ জানে না, আর এরই মাঝে প্রেগনেন্ট হয়ে গেছি। তুমি তো জানো আমার বাবা কত রাগী। এসব জানলে বাবা আমাকে মেরে ফেলবে। ভয়ে আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। আকাশকে SMS করে বিষয়টা জানালাম। তারপর থেকে আকাশকেও ফোনে পাচ্ছি না। জানি না কেন আকাশ আমার সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আমি ভীষণ ঘাবড়ে যাই, কোথায় যাব কি করব কিছু বুঝতে পারছিলাম না। তখন আমার তুরানের কথা মাথায় আসে, ছুটে চলে আসি তুরানের কাছে, ওকে সব কিছু জানাই। তখন তুরান আমাকে কথা দেয় ও আকাশকে খুঁজে বের করবে, যেভাবেই হোক সব ঠিক করে দেবে। তুরান বিগত কিছুদিন ধরে আকাশকে পাগলের মতো খুঁজে যাচ্ছে। এদিকে অতিরিক্ত চিন্তায় আমিও অসুস্থ হয়ে পড়ি, তাই তুরান আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। সেই সময় পিহু আমাকে আর তুরানকে একসাথে দেখে ফেলে। এখানে পিহুর কোনো দোষ নেই, সবটাই ছিল একটা ভুল বোঝাবুঝি। থেমে যায় জেরিন। একটানা কথা বলার জন্য হালকা হাঁপাচ্ছে। এগিয়ে এসে পিহুর হাত ধরে বলে, বিশ্বাস করো পিহু, তুরানের সাথে আমার ভাই বোন ব্যথিত অন্য কোনো সম্পর্ক নেই। তুমি যা ভাবছো তা সম্পূর্ণ ভুল। আমি তুরানকে নিয়ে এমন কিছু কখনো কল্পনাও করিনি। পিহুর চোখে পানি টলমল করছে, কিন্তু মুখ থেকে একটা আওয়াজও বের হচ্ছে না। তাইবা বেগম আঁচলে চোখ মুছে বলেন, এসব তুরান আমাদের আগে বলেনি কেন? সব কিছু লুকালো কেন? আগেই যদি সব বলে দিত তাহলে আজ এত কিছু হতোই না, আমরা সব সামলে নিতাম। মাথা নিচু করে ফেলে জেরিন। আজ নিজের চোখে নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। আজ ওর নিজের ভুলের জন্য তুরানের সংসারে ভাঙন ধরল। এটা তো জেরিন চায়নি। মাথা নিচু করে ক্রন্দন কণ্ঠে জেরিন বলে, সব আমার দোষ মনি। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম এই কথা কেউ জানলে সেটা বাবার কানে ঠিক চলে যাবে, আর বাবার কানে এই কথা গেলে বাবা আমাকে মেরে ফেলবে। আমি যে বাবাকে ভীষণ ভয় পাই মনি, সেজন্য আমি তুরানের কাছে অনুরোধ করেছিলাম যাতে এই কথা কাউকে না বলে। আমার মাথা শুয়ে ওয়াদা করিয়েছিলাম যে এই কথা আমরা দুজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি যেন না জানি। তুরান আমার চাপে পড়ে ওয়াদা করে এসেছিল যে কাউকে এসবের কিচ্ছু বলবে না, কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা তুরানের সংসার ভাঙার কারণ হয়ে দাঁড়াবে। বিশ্বাস করো মনি, আমি যদি জানতাম এমন কিছু হবে তাহলে আমি তুরানকে দিয়ে কখনো ওয়াদা করাতাম না। সব আমার দোষ মনি, সব আমার দোষ। অঝরে কাঁদতে শুরু করে জেরিন। নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে। নিজের ভুলের শাস্তি যে তুরান এইভাবে পাবে সেটা জেরিন কখনো ভাবেনি। পিহুর চোখ থেকেও অবিরাম পানি ঝরছে। অপরাধ বোধ পিহুকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। পিহুর অপরাধ বোধ যেন আরো বাড়াতেই জেরিন পিহুর হাত জড়িয়ে ধরে আবার বলতে শুরু করে, জানো পিহু, মনি যত সহজে বলল আমি তার বোনের মেয়ে, কিন্তু আমাদের সম্পর্কটা এতটাও সহজ নয়। আমি যে আমার মায়ের সৎ মেয়ে। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা যায়। তারপর বাবা দ্বিতীয় বিয়ে করেন। বাবা দ্বিতীয় বিয়ে করার পর আমি যেমন মা পেয়েছি, মায়ের মতো মনি পেয়েছি, ঠিক তেমনি পেয়েছি তুরানের মতো ভাই। আমি যে তুরানের খালামণির সৎ মেয়ে সেটা বলে তুরান কখনো আমার পরিচয় দেয়নি। সবার সামনে আমার পরিচয় দিত ওর বোন আর বন্ধু বলে। এই বিপদে পড়ে যখন আমি তুরানের কাছে আসলাম তখন তুরান আমার মাথায় হাত রেখে বলেছিল, চিন্তা করো না, তোমার ভাই তোমার সাথে আছে। তখন আপন কারো ভরসার হাত পেয়ে আমি আবেগী হয়ে পড়েছিলাম। ভাইয়ের প্রতি বোনের অধিকার খাটিয়েছিলাম, এছাড়া আর কিছুই না। তুমি তুরানকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলেছো পিহু। তোমার করা অপমানের আঘাত বুকে নিয়েও বাড়ি থেকে বের হয়েছে। তুমি জানো তুরান সেদিন কাঁদছিল। আমি জীবনের প্রথম তুরানকে কাঁদতে দেখেছি। ওই চাপা স্বভাবের শক্ত মনের মানুষটার চোখে পানি দেখেছি। কান্না ভরা কণ্ঠে তুরান বলেছিল,
পিহুর বলা এক একটা কথা আমার বুকে তীরের মতো বিঁধেছিল জেরিন। কত কষ্ট নিয়ে কথাটা বলেছে জানো পিহু? কত কষ্ট নিয়ে কথাটা বলেছে জানো পিহু? তুরান বলেছে ও আর কখনো বাড়ি ফিরবে না, এটা বলেই চলে গেছে। আমি অনেক চেষ্টা করেছি ওকে আটকানোর, কিন্তু পারিনি। তাই নিরুপায় হয়ে তোমার কাছে ছুটে এসেছি। তুরানকে ফেরাও পিহু, প্লিজ। তুমি বললো ঠিক ফিরে আসবে, প্লিজ ওকে বাড়ি ফিরতে বলো। তুরানের কোনো দোষ নেই, তোমার কাছে হাত জোর করছি পিহু, প্লিজ। কান্না জোরে পিহু কোনো কথা বলতে পারছে না। একই অবস্থা বাকি সবার। নিজ নিজ জায়গায় সবাই নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে। পিহুর নিজেকে এলোমেলো লাগছে। সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে। দিক বেদিক ভুলে পিহু পাগলের মতো ছুটে চলে যায় নিজের রুমে। ফোনটা হাতে নিয়ে একাধারে ডায়াল করতে থাকে তুরানের নাম্বারে, কিন্তু ফলাফল শূন্য। তুরান তো অভিমানে নিজের ফোন বন্ধ করে রেখেছে। সেই যে তুরান ফোন সুইচ অফ করলো, এখনো খোলেনি। পাগলের মতো ফোন মেসেজ করে গেছে পিহু, কিন্তু তুরানের কোনো খবর নেই বর্তমান। ডান হাতে তালু দিয়ে চোখ মুছে নিল পিহু। বিগত 15 দিন ধরে শুধু কান্নাই করে যাচ্ছে। চোখ মুছে পাশের টেবিলের দিকে তাকায়। টেবিলের ওপর বই ছড়িয়ে ছিটিয়ে আছে। সামনে পিহুর ইন্টার বোর্ড পরীক্ষা, কিন্তু পড়ার দিকে মনোযোগ দিতে পারছে না কিছুতেই। মন ভালো না থাকলে কি কোনো কিছু করতে ইচ্ছে করে? একদম না। তাই তো পিহুরও পড়ায় মনোযোগ দিতে পারছে না। উঠে এসে বইগুলো গোছাতে শুরু করে। আজ আর পড়তে ভালো লাগছে না। এমন সময় তিয়াস আর প্রয়াস রুমে ঢোকে। 1 ঘন্টা পর পর বোনের খবর নেওয়া ওদের অভ্যেসে পরিণত হয়ে গেছে যেন। আর হবে নাই বা কেন? তুরান দায়িত্ব দিয়ে গেছে যে। দুজন রুমে এসে পিহুর খাটের উপর বসে। পিহুর দিকে এক পলক তাকিয়ে তিয়াস জিজ্ঞেস করে, কেমন আছিস বনু? হাসে পিহু। সারাদিনে প্রায় 20 থেকে 25 বার এই প্রশ্ন করে দুজন। পিহু হেসে জবাব দেয়, তোমার ভাই তো ভালো থাকতেই ফেলে গেছে। তিয়াস ভাই খারাপ থাকবো কেন? মাথা নিচু করে ফেলে তিয়াস। পিহু যে হাসির ছলে নিজের কষ্টে জানান দিচ্ছে সেটা তিয়াস বেশ বুঝতে পারছে। মনে মনে হাসে তিয়াস। মেয়েটা অনেক বদলে গেছে। আগে সে বাচ্চা পিহু এখন বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে, বুদ্ধিমানের মতো কথা বলতে শিখে গেছে। আসলে সম্পর্কের এই উথাল পাথাল মানুষকে অল্প সময় অনেক কিছু শিখিয়ে দেয়। পিহুর দিকে তাকিয়ে আস্তে করে ডাকে তিয়াস। ভাইয়ের ডাক শুনে এগিয়ে আসে পিহু। 2 ভাইয়ের মাঝে বসিয়ে তিয়াস ধীর কণ্ঠে বলে, আজ একটা দামি কথা বলবো, বিশ্বাস করবি কি? অবশ্য বিশ্বাস না করলেও বলবো, তুরান ভাই তোকে অনেক ভালোবাসে বনু। ওর নিজের প্রাণের চাইতেও বেশি। হ্যাঁ, ও হয়তো মুখে সেটা প্রকাশ করে না, কারণ সবাই তো আর শো আপ করতে পারে না। আর তুরান ভাই তো ছোট থেকেই ইন্ট্রোভার্ট স্বভাবের, তাই তুই কখনো ওর ভালোবাসা বুঝতেই পারিসনি। তুই ভাইকে একটু বোঝার চেষ্টা করে দেখ, তাহলেই দেখবি তোর প্রতি ভাইয়ের ভালোবাসা ঠিক কতটা। ভাইকে ফিরিয়ে নিয়ে আয় বোন, একমাত্র তুই পারবি এটা করতে। ভাই ফিরলে তোর জন্যই ফিরবে। এখন তাকে কিভাবে ফেরাবি সেটা তোকেই ভাবতে হবে। কথাগুলো বলে তিয়াস একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। প্রয়াস বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ উঠে চলে যায়। আসলে এই মুহূর্তে কি বলা উচিত সেটা বুঝতে পারছে না প্রয়াস, তাই চুপ থাকায় শ্রেয় মনে করছে। গভীর চিন্তায় মগ্ন পিহু। মাথায় এখন শুধু একটাই কথা ঘুরছে, কিভাবে ফেরাবে তুরানকে, কি করলে ফিরবে সে পিহুর কাছে। সময় যত এগোচ্ছে রাত ততই গভীর হচ্ছে। রাতের গভীরতা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বেড়ে চলেছে পিহুর অস্থিরতা। ছটফট করছে পিহু। অস্থিরতা কমাতে রুমের এপাশ থেকে ওপাশ পায়চারি করে যাচ্ছে। হাতে তার ফোন। অসংখ্যবার ফোন দিয়েছে তুরানকে, কিন্তু তুরানের ফোন এখনো বন্ধ। এদিকে তুরানের সাথে কথা না বলায় পিহুর মনের ভেতর ছটফটানি বেড়েই চলেছে। যখন থেকে তিয়াস বলে গেছে যে তুরান পিহুকে ভালোবাসে, তখন থেকে পিহুর অস্থিরতা আরও বেড়ে গেছে। পিহু বারবার এটাই তো চাইতো যে তুরান ওকে ভালোবাসুক। পিহুর মনের কোণে লুকিয়ে থাকা সুপ্ত ভালোবাসা তুরান বুঝুক, পিহুকে ভালোবেসে কাছে টেনে নিক। আজ পিহুর সেই চাওয়াই তো পূরণ হলো। পিহু তুরান ভাই পিহুকে ভালোবাসে, এই একটা বাক্যই পিহুর পৃথিবী রঙিন করতে যথেষ্ট। কিন্তু এই খুশি যে পিহুকে ধরা দিতে চাইছে না। খুশিরা যেন চিন্তার আড়ালে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। তুরানের ফোন বন্ধ থাকা এতগুলো দিন, তার সাথে কথা বলতে না পারা, তাকে দু চোখে একবার দেখতে না পাওয়ার কষ্ট পিহুর মনে আনন্দকে কোথাও লুকিয়ে ফেলেছে। এক পর্যায়ে পায়চারি করা থামিয়ে দেয় পিহু। মাথার চুলগুলো 2 হাতে খামচে ধরে বসে পড়ে। মাথা নিচু করে ডুকরে কেঁদে ওঠে।
অপরাধ বোধ পিহুকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। তুরানের সাথে করা সেদিনের খারাপ আচরণগুলো পিহু চোখের সামনে ভেসে ওঠে। কত বাজে কথাই না শুনিয়েছিল সেদিন তুরানকে। নিজের বলা সেই কথাগুলো পিহুর কানে বিষের মতো লাগছে। উঠে দাঁড়ায় পিহু। অস্বস্তি হচ্ছে, খুব অস্বস্তি হচ্ছে। বুকের ভেতর খুব ব্যথা করছে। হাজারো চিন্তা করার ফলে ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে। পিহু বুঝতে পারছে না এই যন্ত্রণা থেকে সে কিভাবে মুক্তি পাবে, কিভাবে তুরানের সাথে যোগাযোগ করবে। হঠাৎ নজর যায় বাহিরের দিকে। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। এই অসময়ে বৃষ্টির আগমন কিভাবে ঘটল? আকাশে তো কোনো মেঘও ছিল না। মেঘেরাও কি বুঝে গেল পিহুর মন খারাপের কথা? পিহুর অস্থিরতা কমাতে কি বৃষ্টি কন্যাদের পাঠিয়েছে ধরনের বুকে? মস্তিষ্ক জ্বলে ওঠে পিহুর, যেন গুরুত্বপূর্ণ কিছু মনে পড়েছে। ফোনটা বিছানায় ফেলে দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। এক দৌড়ে সোজা ছাদের মাঝ বরাবর এসে থামে পিহু। মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির তীব্রতায় এক হাত দূরের কিছু দেখা দুষ্কর হয়ে পড়েছে। কয়েক কদম এগিয়ে আসে পিহু। আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়। হাঁটু মুড়ে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করে। আকাশের দিকে তাকিয়ে আপন মনে বলতে শুরু করে, জানো আকাশ, আমার না খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতর খুব ব্যথা হচ্ছে আমার। জানো জানো আজ কতগুলো দিন ধরে তুরান ভাইকে আমি দেখি না, তার গলার আওয়াজ শুনি না, সে গম্ভীর গলায় আমাকে আর নাম ধরে ডাকে না। আমি মন খারাপ করে থাকলেও এখন আর আমাকে ভালোবেসে পিহু পাখি বলে ডাকে না। কেন জানো? আমি তাকে অনেক কষ্ট দিয়েছি, বাজে কথা শুনিয়েছি, আমি তাকে চরিত্রহীন পর্যন্ত বলেছি আমি, যেখানে তার চরিত্রে বিন্দুমাত্র দোষ নেই। তাকে এত এত বাজে কথা শুনিয়েছি যে সে রাগ করে আমাকে ছেড়ে চলে গেছে। আমার কাছে আর ফিরে আসছে না, কোনো যোগাযোগও করছে না। আমি এখন তুরান ভাইকে কোথায় খুঁজে পাবো বলো? কিভাবে তার কাছে ক্ষমা চাইবো আমি? সে তো আমার ফোনই তুলছে না। তুমি তো আকাশ, তুমি তো পুরো পৃথিবী জুড়ে আছো, তাহলে তুমি তো জানো আমার তুরান ভাই কোথায় আছে। তুমি যেমন আমার মাথার উপর আছো, ঠিক তেমন তুরান ভাইয়ের মাথার উপরেও তো আছো। আমাকে বলে দাও না সে কোথায়। আমি আর থাকতে পারছি না তাকে ছাড়া। আমার চোখ দুটো ভীষণ জ্বলছে তাকে এক নজর দেখার জন্য। কান্নায় ভেঙে পড়ে পিহু। বৃষ্টির পানি আর পিহুর চোখের পানি মিলেমিশে একাকার হয়ে গেছে। হঠাৎ করে পিহু পাগলের মতো আচরণ করতে শুরু করে। কি করবে কি করবে না ভেবে দিক বেদিক হারিয়ে ফেলেছে পিহু। ফের আকাশের দিকে তাকিয়ে পিহু ব্যস্ত কণ্ঠে বলে, আচ্ছা মেঘ, তোমরা তো পুরো আকাশে ভেসে বেড়াও। তোমরা যখন ভাসতে ভাসতে তুরান ভাইয়ের কাছে যাবে, তখন আমার একটা চিঠি তার কাছে পৌঁছে দিতে পারবে? তোমরা কি আমার হয়ে তাকে বলে দিবে বাড়ি ফিরতে? তাকে বলে দিবে যে পিহু তোমায় ফিরে যেতে বলেছে, পিহু তাকে বাড়ি ফিরতে বলেছে, এই কথাটা বললেই সে চলে আসবে। আচ্ছা দাঁড়াও, আমি একটা চিঠি লিখে দিই, সেটা তোমরা তুরান ভাইকে দিয়ে দিও। কথাটা বলে পিহু ঝটপট উঠে দাঁড়ায়। কয়েক কদম এগোতে হঠাৎ মাথা ঘুরে ওঠে পিহুর। মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে। মাথাটা ভু ভু করে ঘুরছে, প্রচণ্ড শীত লাগছে। বৃষ্টির পানিতে ভিজে ঠান্ডায় শরীর পুরো জমে গেছে। নিজেকে শক্ত করে থরথর করে কাঁপতে কাঁপতে এক কদম সামনে বাড়ায়, কিন্তু বেশিক্ষণ আর নিজেকে ধরে রাখতে পারে না। মাথা ঘুরে জ্ঞান হারিয়ে ছাদের ফ্লোরে লুটিয়ে পড়ে। তোরানের সাথে কথা বলার খুব জরুরি। জানি না ফোন কেন খুলছে না, বাড়ির কেউই যোগাযোগ করতে পারছে না ওর সাথে। সে কি এটা বুঝতে পারছে না যে তার বাবা মা কত চিন্তা করছে তার জন্য? আসলাম সাহেবের কথায় কাজের হাত থেমে যায় পিয়াসা বেগমের। আলমারির জামাকাপড় গোছাচ্ছিলেন তিনি। স্বামীর কথা শুনে কাজ বন্ধ রেখে পেছনে ঘুরে তাকান। অভিমানী কণ্ঠে বলেন, এখনো তুমি তুরানের দোষ দেবে? ছেলেটাকে সবাই মিলে যা নয় তাই বলে অপমান করলে, এরপরেও কিভাবে আশা করো যে রাগ করবে না? পিহুও তো কম কথা শোনায়নি, বরং আমাদের মেয়ে তুরানকে সবচেয়ে বেশি অপমান করেছে। কত কষ্ট পেয়েছে ছেলেটা। শাড়ি আঁচল দিয়ে চোখ মুছে আবার জামাকাপড় গোছাতে শুরু করেন পিয়াসা বেগম। এদিকে স্ত্রীর অভিমানী মুখের দিকে গভীর চোখে তাকিয়ে আছেন আসলাম সাহেব। পিয়াসা বেগমকে যে তিনি ভীষণ ভালোবাসেন, আর সত্যি বলতে তুরানের কোনো দোষ নেই এটা জানার পর থেকে আসলাম সাহেবের মনেও একটা অপরাধ বোধ কাজ করছে। তুরানের সাথে তো খারাপ আচরণ তিনিও করেছেন, যেখানে তুরান সম্পূর্ণ নির্দোষ। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তিনি বলেন, আমি জানি পিয়াসা, তোরানের সাথে খারাপ আচরণ করে আমরা অন্যায় করেছি,
তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমার মেয়েকে কোনো দোষ দিও না। জানোই তো পিহু কতটা অবুঝ, সম্পর্কের এত ব্যস্তও বোঝে না। যেখানে আমরা বড়রা বিষয়টা বুঝতে ভুল করেছি, সেখানে পিহুর তুরানকে ভুল বোঝাটা স্বাভাবিক নয় কি? আমার মেয়ের কোনো দোষ তুমি দিও না। পিয়াসা বেগম চুপচাপ নিজের কাজ শেষ করে আলমারি আটকে দরজার দিকে পা বাড়ান। কিছু দূর গিয়ে কদম থামিয়ে দেন, পেছনে ঘুরে বলেন, রাত অনেক হয়েছে, আর বসে থাকতে হবে না, খেতে এসো। আর পিহুকেও ডেকে নিয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। তাছাড়া বাহিরে বৃষ্টি হচ্ছে, খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে শুইয়ে দিয়ে আসবো, ওর ঘুমের প্রয়োজন। কথাগুলো বলে পিয়াসা বেগম রান্নাঘরে চলে যান। আসলাম সাহেবও আর কিছু না বলে সোজা পিহু রুমের দিকে হাঁটা দেন। মেয়ের জন্য তার চিন্তা বেশি হয়। পিহু রুমে এসে দেখেন ঘরে পিহু নেই। ওয়াশরুমে গেছে ভেবে কয়েকবার ডাক দেন, কিন্তু পিহুর কোনো সাড়া শব্দ নেই। এগিয়ে এসে দেখেন পিহু ওয়াশরুমে নেই। বেলকনিতে আছে ভেবে সেদিকে এগিয়ে যান, কিন্তু পিহু সেখানেও নেই। ভ্রুকুচকে যায় আসলাম সাহেবের। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত 10:15। এত রাতে কোথায় গেল মেয়েটা? চিন্তায় পড়ে যান আসলাম সাহেব। চিন্তিত ভঙ্গিতে নিচে নেমে আসেন। ডাইনিং টেবিলে প্রয়াস এসে বসেছে মাত্রই। বাবা চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা, তোমাকে চিন্তিত মনে হচ্ছে? আসলাম সাহেবের কপালে চিন্তার ভাঁজ। চিন্তিত সুরে বলেন, পিহুকে ওর ঘরে খুঁজে পেলাম না, পুরো ঘরের কোথাও নেই। এত রাতে কোথায় গেল মেয়েটা? আসলাম সাহেবের কথায় চিন্তায় পড়ে যায় পিয়াসা বেগম। ব্যস্ত কণ্ঠে বলেন, কি বলছো এসব? নেই মানে কি? বাড়িতে কোথাও আছে? আচ্ছা, আমি দেখছি। কথাটা বলে পিয়াসা বেগম খুঁজতে চলে যান। প্রয়াসও উঠে চলে যায় খুঁজতে। পুরো বাড়ি খুঁজেও পিহুকে না পাওয়ায় এবার সবার মনে ভয় চেপে বসে। এত রাতে কোথায় গেল মেয়েটা? সাথে সাথে প্রয়াস ফোন করে তিয়াসকে। ফোন রিসিভ করতে ব্যস্ত কণ্ঠে প্রয়াস জিজ্ঞেস করে, বনু কি তোদের বাড়িতে গেছে তিয়াস? কই না তো। কেন, পিহু বাড়িতে নেই? না, বাসায় ওকে খুঁজে পাচ্ছি না। জানি না এত রাতে কোথায় গেল। ভেবেছিলাম তোদের বাড়ি গেছে হয়তো। আচ্ছা, আমি দেখছি। পিহু তুরানদের বাসায় যায়নি। কথাটা শুনতে আসলাম সাহেবের বুকে হাত চেপে ধরে সোফায় বসে পড়েন। চিন্তায় তার শরীর খারাপ লাগছে। হঠাৎ প্রয়াস বলে, মা, ছাদে দেখেছো? ভ্রুকুচকে ফেলেন পিয়াসা বেগম। অবিশ্বাস্য কণ্ঠে বলেন, এত রাতে পিহু ছাদে যাবে কি করতে? তাছাড়া এত জোরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ছাদে কেন যাবে? লাফিয়ে উঠে দাঁড়ান আসলাম সাহেব। হন্তদন্ত ভঙ্গিতে ছাদের দিকে পা বাড়ান। ছাদ বাদে পুরো বাড়ি দেখা হয়ে গেছে, কিন্তু পিহু কোথাও নেই। থাকলে ছাদেই থাকতে পারে। হন্তদন্ত ভঙ্গিতে ছাদে দরজার সামনে এসে পা জোড়া থমকে যায় আসলাম সাহেবের। থমকে যান পিয়াসা বেগম আর প্রয়াসও। এতক্ষণ বৃষ্টি অনেকটা কমে গেছে, কিন্তু গা হিম করা ঠান্ডা বাতাস বইছে ছাদে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখন। এই বৃষ্টির মধ্যে ভেজা ছাদের মাঝ বরাবর ফ্লোরে পড়ে আছে পিহু। ওর যে কোনো জ্ঞান নেই সেটা মুখ দেখে বোঝাই যাচ্ছে। প্রাণপ্রিয় মেয়ের এমন হাল দেখে শরীরের শক্তি হারিয়ে ফেলেছেন আসলাম সাহেব। বাবা মাকে সরিয়ে ছুটে আসে প্রয়াস। এসে বোনকে কোলে তুলে নেয়। পিহুর পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। বোনকে কোলে তুলে দৌড়ে নিচে নেমে আসে প্রয়াস। পেছনে পেছনে আসেন আসলাম সাহেব আর পিয়াসা বেগম। ইতিমধ্যে তিয়াস এসে হাজির। বৃষ্টির মধ্যে ভিজেই চলে এসেছে। পিয়াসা বেগম পিহুর এক সেট জামা বের করে সাথে সাথে ভেজা জামা বদলে দেন। পিহু এখনও জ্ঞানহীন। ভেজা জামা বদলে দেওয়ার পর প্রয়াস এসে পিহুর চোখে মুখে পানি ছিটা দেয়, কিন্তু পিহুর জ্ঞান ফিরছে না। পিহুর জ্ঞান না ফেরায় চিন্তায় পড়ে যায় সবাই। আসলাম সাহেব তার পরিচিত এক ডক্টরকে ফোন করে বাসায় আসতে বলেন, কিন্তু বৃষ্টির জন্য তিনি আসতে চাইছিলেন না। আসলাম সাহেব অনেক অনুরোধ করায় তিনি আসতে রাজি হন। এরই মধ্যে পিহু জ্বর উঠে গেছে। পিয়াসা বেগম মেয়ের গায়ে হাত দিয়ে চমকে যান। শরীর আগুনের মতো গরম হয়ে গেছে। মেয়ের মাথার কাছে বসে মাথায় পানি পট্টি দিতে থাকেন। আনুমানিক আধ ঘন্টা পর ডক্টর আসেন। পিহুর চেক আপ করে বলেন, বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টিতে ভিজেছে, জ্ঞান ফেরার কোনো লক্ষণ তো দেখছি না। আপনারা ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলুন। ওর অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। ডাক্তারের কথা শুনে দিশেহারা হয়ে পড়েছেন আসলাম সাহেব। মেয়ের কষ্টও তিনি একটু সহ্য করতে পারেন না। আর কোনো দিকে না তাকিয়ে পিহুকে কোলে তুলে নেয় তিয়াস। পিয়াসা বেগমের দিকে তাকিয়ে বলে,
নষ্ট করার মতো সময় নেই ফুপি। আমি বনুকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তোমরা প্রয়াসের সাথে এসো। হসপিটালের করিডোরে পাচারি করে যাচ্ছে প্রয়াস আর তিয়াস। দুই পরিবারের সবাই চিন্তিত ভঙ্গিতে চেয়ারে বসে আছে। ভেতরে ডক্টর পিহু চেক আপ করছেন। চিন্তায় হাঁসফাঁস করছে সবাই। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসেন। ডক্টরকে আসতে দেখে সবাই বসা থেকে উঠে দাঁড়ায়। এগিয়ে এসে আসলাম সাহেব জিজ্ঞেস করেন, আমার মেয়ে কেমন আছে ডক্টর? ও ঠিক আছে তো? দেখুন, আপনার মেয়ের বেশ মারাত্মক আকারে ঠান্ডায় লেগেছে। আমার মনে হচ্ছে বৃষ্টির পানিতে ওর আগে থেকে সমস্যা ছিল। মানে বৃষ্টির পানি ওর শরীরে সহ্য হয় না। সেখানে বেশ অনেকক্ষণ সময় বৃষ্টিতে ভেজার কারণে এমন মাথারিক্ত জ্বর উঠেছে। আর আমার মনে হচ্ছে জ্বরটা স্বাভাবিক নয়, নিউমোনিয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। আমরা ওনার কিছু টেস্ট করতে দিয়েছি, রিপোর্ট পেলেই সবটা ক্লিয়ার হবে। আপাতত কিছুদিন তাকে হসপিটালে রাখতে হবে। প্রয়াস ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ডাক্তার, ওর জ্ঞান ফিরেছে কি? এখনও জ্ঞান ফিরেনি, তবে কাল সকালের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমি এখন যাচ্ছি, আর রিপোর্ট আসলে বাকিটা বলবো। কথাগুলো বলে ডক্টর সেখান থেকে চলে যান। পিয়াসা বেগম আঁচলে মুখ চেপে কাঁদতে থাকেন। মেয়ের এমন অসহায় মুখ তিনি আর সহ্য করতে পারছেন না। এখন রাতে দ্বীপ্রহর। পিহুর কেবিনের সামনে বসে আছে তিয়াস আর প্রয়াস। বাকিদের সবাইকে পাশের একটা খালি কেবিনে বিশ্রাম করার জন্য পাঠিয়ে দিয়েছে। তবে পিয়াসা বেগম একটু পরপর এসে খবর নিয়ে যাচ্ছেন পিহুর জ্ঞান ফিরেছে কিনা। এমন সময় সেখানে রাউন্ডে একজন ডক্টর আসেন। হাতে তার একটা ফাইল, মুখে মাস্ক। ডক্টরকে দেখে ভ্রু কুঁচকে যায় তিয়াসের। এটা তো সেই ডক্টর নয় যে পিহু চেক আপ করলো। তাছাড়া ডক্টরের চোখ দুটো তিয়াসের কেমন চেনা চেনা লাগছে। তাকে ডেকে তিয়াস কিছু বলতে যাবে, তার আগেই ডক্টর সোজা পিহুর কেবিনে ঢুকে পড়েন। তিয়াসকে আর কিছু বলার সুযোগই দেন না। ভেতরে ঢুকে পায়ের গতি কমিয়ে দেয় সে। ধীর পায়ে এগিয়ে আসে পিহুর দিকে। হসপিটালে ছোট্ট বেডে শুয়ে আছে পিহু। গায়ে জড়ানো মোটা দুটো কম্বল। এখনও জ্ঞান ফেরেনি মেয়েটার। হাতের ফাইলটা পাশের টেবিলে রেখে টুল টেনে পিহুর পাশে বসে পড়ে ডক্টর রূপী সে আগন্তুক। স্থির চোখে তাকিয়ে থাকে পিহুর শুকনো মুখের দিকে। পিহুর পাশে টুলের ওপর স্থির হয়ে বসে আছে তুরান। মুখের মাস্কটা টান দিয়ে খুলে ছুঁড়ে ফেলে দেয়। ছলো ছলো চোখে তাকায় পিহুর দিকে। সাদা কম্বল গায়ে জড়িয়ে নিথর হয়ে শুয়ে আছে পিহু। তুরান কিছুটা এগিয়ে এসে পিহুর বাম হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নেয়। হাতটা ধরতেই চমকে ওঠে তুরান। পিহুর শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বর যে বিন্দুমাত্র কমেনি সেটা তুরান বেশ বুঝতে পারছে। শক্ত করে হাতটা ধরে ধীর কণ্ঠে তুরান বলে, ইচ্ছে করে এমন করেছিস তাই না? তুই জানিস বৃষ্টিতে ভিজলে তোর জ্বর আসবে, তবুও ভিজেছিস কেন? আমাকে আরো কষ্ট দিতে? মানে আমাকে না চাইলে তুই শান্তি পাস না তাই না? থেমে যায় তুরান। কয়েক সেকেন্ড চুপ থেকে ফের বলতে শুরু করে, একবার তাকাবি না পিহু? এই দেখ, তোর তরুণ ভাই এসেছে, তবুও তাকাবি না? কতগুলো দিন তোর চোখের আড়ালে ছিলাম, তোর কি একবার আমাকে দেখতে ইচ্ছে করেনি? জানিস আমার কতটা কষ্ট হয়েছে তোকে ছেড়ে থাকতে? বুঝিস তুই আমার কষ্ট? তুরানের চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে পিহুর হাতের পিঠে। হাতের উপর গরম তরল জাতীয় কিছু অনুভব করতে চোখ মেলে তাকায় পিহু। হাত খোলা চোখে তাকায় পাশে বসে থাকা তুরানের দিকে। ঘোলাটে চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে বোঝার চেষ্টা করে সামনে যাকে দেখছে সে কি আসলেই তার তুরান ভাই। পাশে বসা ব্যক্তি যে তুরান সেটা বুঝতেই মুচকি হাসে পিহু। এদিকে পিহুকে চোখ খুলতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় তুরান। পিহুর সামনে ধরা পড়ে গেল কি? ব্যস্ত হয়ে উঠে চলে যেতে পা বাড়ায়। তখনই পিহু তুরানের হাত শক্ত করে ধরে ফেলে। ভাঙা কণ্ঠে বলে, আপনি এসেছেন তুরান ভাই? এর মানে মেঘেরা আপনাকে আমার চিঠি দিয়েছে? আপনি আমার চিঠি পড়ে ফিরে এসেছেন? ভ্রু কুঁচকে যায় তুরানের। পিহুর কথার কোনো মানেই তুরান বুঝতে পারছে না। কণ্ঠে কিছুটা অবাকের রেশ ধরে বলে, মানে কোন চিঠি আর কিসের চিঠি? হেসে ফেলে পিহু। হাসতে হাসতেই বলে, আপনার তো বাদাম খাওয়া দরকার তুরান ভাই, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আরে আমি তো তখন মেঘেদের কাছে বলেছিলাম আমার একটা চিঠি আপনার কাছে পৌঁছে দিতে, আপনি যেন বাড়ি ফিরে আসেন সেটাই লিখতে চেয়েছিলাম। এটুকু বলেই ঠোঁট উল্টে ফেলে পিহু। কাঁদো কাঁদো মুখ করে বলে, কিন্তু আমি তো চিঠিটা লিখতেও পারলাম না আর মেঘেদের কাছে দিতেও পারলাম না, তাহলে আপনি আমার চিঠি পেলেন কি করে? এর মানে আপনি আমার চিঠি পাননি? তাহলে তো আপনি একেবারে আসেননি, আপনি কি আবার চলে যাবেন?
প্রশ্নবোধক চোখে তাকিয়ে আছে পিহু তুরানের দিকে। এদিকে পিহু যে জ্বরের ঘোরে এসব আবুল তাবুল বকছে সেটা তুরান বেশ বুঝতে পারছে। পিহুকে আরেকটু বাজিয়ে দেখার জন্য তুরান বলে, চলে তো যাবই, আমি তোর এখানে থাকতে আসিনি, আর কেন থাকবো? তুই তো নিজেও বলেছিলি আমাকে চলে যেতে, এমনকি এটাও বলেছিলি যে তুই আমার মুখও দেখতে চাস না, তাহলে আমি কেন থাকবো? পিহুর নাক ফুলছে, কেঁদে দেবে দেবে ভাব, ঠোঁট উল্টে কান্নার সুরে বলে, আমার ভুল হয়ে গেছে, তো আর হবে না এমন। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি সব মাথা পেতে নেব। আপনি বললে আমি কান ধরে উঠবোস করব, তবুও আপনি যাবেন না। এগিয়ে আসে তুরান, পিহুর মুখের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, তাই ভেবে বলছিস তো আমি যা শাস্তি দেব সব মাথা পেতে নেবে? পিহু উপনিজ মাথা নেড়ে হ্যাঁ বোধক ইশারা করে। আরও একটু এগিয়ে আসে তুরান, পিহুর মুখের একদম কাছাকাছি চলে এসেছে। দুজনের মধ্যে মাত্র ইঞ্চি দুয়েক দূরত্ব হবে। আগের চেয়েও ধীর কণ্ঠে তুরান বলে, বেশ, তবে তাই হোক। শাস্তির জন্য তৈরি থাকিস, তবে মনে রাখিস তোর শাস্তি কিন্তু ছোটখাটো হবে না। আমাকে চরিত্রহীন বলেছিলে তাই না? এই শাস্তি তোকে বড় আকারে ভোগ করতে হবে। কথাগুলো বলেই উঠে দাঁড়ায় তুরান। পিহু ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে তুরানের দিকে। পিহুর নজর বুঝতে পেরে হালকা হাসে তুরান। পিহুর দিকে শান্ত চোখে তাকিয়ে বলে, এই কথাগুলো যদি তুই অন্য সময় বলতি তাহলে বিশ্বাস করতাম, কিন্তু এখন তুই নিজের জ্ঞানে নেই, তাই এসব আবল তাবল বলছিস। এখনকার সব কথা তুই সকলেই ভুলে যাবি, তাই এসব কথা সিরিয়াসলি নেওয়ার কোনো মানেই হয় না। উঠে দাঁড়ায় তুরান। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই খপ করে পিহু তুরানের হাতটা ধরে ফেলে। আকুতি মিনতি করে বলে, প্লিজ তুরান ভাই যাবেন না। আপনি আমার কাছে না থাকলে আমার খুব কষ্ট হয়, প্লিজ যাবেন না। আমি আপনাকে কোথাও যেতে দেব না। তুরানের হাত শক্ত করে চেপে ধরে পাগলের মতো প্রলাপ বকতে থাকে পিহু। এদিকে পিহুকে এত জোরে জোরে কথা বলতে দেখে একটু চিন্তায় পড়ে যায় তুরান। পিহুর গলার আওয়াজ শুনে যদি বাড়ির কেউ চলে আসে তাহলে তো সবাই তুরানকে দেখে ফেলবে। আর আপাতত তুরান কার সামনে ধরা দিতে চাইছে না, তাই পিহুকে শান্ত করতে তুরান পিহুর পাশে বসে পড়ে। পিহুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আচ্ছা বেশ, যাব না, কোথাও যাব না, আমি এখানে আছি, শান্ত হয়ে যা তুই। তুরান পাশে বসতেই পিহু শান্ত হয়ে যায়। জ্বরের কারণে তাকিয়ে থাকা দায় হয়ে পড়েছে। তুরানের হাতটা শক্ত করে ধরে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে পিহু। পিহু ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে তুরান আস্তে করে নিজের হাতটা পিহুর হাত থেকে ছাড়িয়ে নেয়। পিহুর কপালে ছোট একটা চুমু দিয়ে উঠে দাঁড়ায়। পেছনে ফিরে আর না তাকিয়ে সোজা সেখান থেকে বেরিয়ে যায়। দরজার বাইরে যেতেই হঠাৎ করে পেছন থেকে কেউ হাত ধরে ফেলে তুরানের। চমকে উঠে পেছনে ফিরে দেখে তিয়াস। নিজের পেছনে তিয়াসকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে তুরান, কিন্তু মুখে কিছু বলে না, বরং মাস্কটা টেনে মুখটা পুরো ঢাকার চেষ্টা করে। তুরানের দিকে গভীর চোখে তাকিয়ে থেকে তিয়াস বলে, মাস্ক দিয়ে মুখ ঢেকে কোনো লাভ নেই ভাই। তোকে চেনার জন্য তোর চেহারা দেখার কোনো প্রয়োজন নেই আমার, কারণ তোকে আমার চেয়ে ভালো করে আর কেউ চেনে না। এবার বল, এমন কেন করছিস তুই? তুই লুকোচুরি কেন? মুখের মাস্কটা টান দিয়ে নিচে নামিয়ে দেয় তুরান। হতাশার নিঃশ্বাস ফেলে বলে, তোদের সামনে আসতে চাইছি না, তাই আমি তো খারাপ, পরিবারের সবাই সেটাই মানে, তাই এই খারাপ চেহারা কাউকে দেখাতে চাইছি না, সেজন্য পালিয়ে বেড়াচ্ছে। তার মানে তোর নামে দেয়া মিথ্যা অপবাদ তুই মেনে নিচ্ছিস? হালকা হাসে তুরান, হেসে বলে, বাবা মায়ের পরে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে জানিস? তোর বোন। বরং ভালোবাসার ক্ষেত্রে সে তো আমার বাবা মায়ের চেয়েও আগে। সবচেয়ে বেশি ভালো যে তোর বোনকে বাসে, সে মানুষটা মানে আমি খারাপ, আমি চরিত্রহীন। আমার শক্তি এখানে শেষ দিয়ে আস, এই একটা জায়গায় এসে আমি শক্তিহীন হয়ে গেছে। তুরানের মুখোমুখি হয়ে দাঁড়ায় তিয়াস, নিজের ভাইয়ের চোখে চোখ রেখে বলে, তুই কি জানিস তুই যাওয়ার পর থেকে বনু ঠিক কতটা অনুশোচনায় ভুগছে? মেয়েটা কত কেঁদেছে, তবুও তোর মন গলছে না? সেই তো আমাকে বলেছিল চলে যেতে, আমার মুখ নাকি সে দেখতে চায় না, তাই তো চলে গেছিলাম। বলেছি তো নিজেকে যেদিন নির্দেশ প্রমাণ করতে পারবো সেদিন ফিরে আসবো। হতাশার নিঃশ্বাস ছাড়ে তিয়াস। তুরান যে কতটা জেদি সেটা তিয়াস খুব ভালো করেই জানে। একবার কোনো জেদ মাথায় চাপলে সেখান থেকে ওকে ফেরানো অসম্ভব। জোরাজোরি করে কোনো লাভ নেই, তাই তিয়াসও আর ব্যর্থ চেষ্টা করে না। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, তাহলে তুই বাড়ি ফিরবি কবে? আমি যে নির্দোষ সে প্রমাণ সাথে নিয়ে তারপর ফিরবো,
তবে সেটা জানি না। ঠিক আছে, কিন্তু ফোন তো অন্তত খোলা রাখ ভাই, দরকারি কোনো কথা বলতে পারি না। আমার সাথে অন্তত যোগাযোগ রাখিস। তুই কি বুঝিস না আমাদের কত চিন্তা হয়? তিয়াসের কথা শুনে হাসে তুরান। আপন মায়ের পেটের ভাই না হলেও তিয়াস যে তুরানকে আপন ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসে। তুরান হেসে বলে, বেশ, তোর সাথে যোগাযোগ রাখবো, কিন্তু একটা শর্তে। ভ্রু কুঁচকে যায় তিয়াসের। মনে মনে ভাবে এ আবার কি প্যাচ লাগাচ্ছে। মনে সন্দেহ থাকলেও মুখ যথাসম্ভব স্বাভাবিক রেখে বলে, কি শর্ত? আমি যেখানে এসেছিলাম সেটা যেন কেউ না জানে। যদি তুই মুখ বন্ধ রাখিস তাহলে তোর সাথে যোগাযোগ রাখবো। হেসে ফেলে তিয়াস। ভেবেছিল কি প্যাচ যে আবার লাগাবে, যেটা শুনে তিয়াস হয়তো জ্ঞান হারিয়ে ফেলবে। কিন্তু এ তো অনেক সহজ কাজ। হেসে মাথা নেড়ে সম্মতি জানায় তিয়াস। তুরান একবার আশেপাশে তাকিয়ে বলে, শোন, আমি এখন যাচ্ছি, পরে তোর সাথে কথা বলে নেব। এখানে আর থাকা ঠিক হবে না, কেউ চলে আসতে পারে। সবার খেয়াল রাখিস, আমি আসি এখন। কথাগুলো বলি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায় তুরান। তুরান যেতে একটা লম্বা নিঃশ্বাস ছাড়ে তিয়াস। পেছন ফিরে তাকাতেই চমকে ওঠে। পেছনে প্রয়াস প্যান্টের পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে। তিয়াসের দিকে তাকিয়ে ব্রুকুচকে বলে, কে ছিল এখানে? কার সাথে কথা বলছিলি? প্রয়াসের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে তিয়াস। এর মানে প্রয়াস তুরানকে দেখেনি। কথা ঘুরিয়ে তিয়াস বলে, আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, তাই দাঁড়িয়ে কথা বলছিলাম। তেমন কিছু না। তুই এখানে কেন? চল ভেতরে চল। প্রয়াসের কাঁধে হাত রেখে ভেতরে নিয়ে যায়। যেতে যেতে একবার সন্দিহান চোখ পেছনে তাকায় প্রয়াস। পিহুর পাশে বসে আছে রূপা আর নুরি। পিহুর অসুস্থতার খবর শুনে সকাল সকাল ছুটে এসছে। পিহুর পাশে বসে নুরি একাধারে বকবক করেই যাচ্ছে, কিন্তু রূপা একদম নিশ্চুপ। সে একধানে তাকিয়ে আছে প্রয়াসের দিকে, যে আপাতত পিহুর অপর পাশে বসে পিহুর জন্য ফল কাটছে। হঠাৎ নুরির ধাক্কায় হুঁশ ফেরে রূপার। প্রয়াসের থেকে নজর সরিয়ে তাকায় নুরির দিকে। নুরি বিরক্তি কণ্ঠে বলে, কখন থেকে ডাকছি তোকে, আর তুই গরুর মতো অন্যদিকে তাকিয়ে আছিস, কোনো কথা বলছিস না কেন? রূপার বিরক্তি যেন আকাশ ছুঁয়ে গেছে। কি সুন্দর সে বসে বসে প্রয়াসকে দেখছিল, সেখানে পা ঢুকিয়ে রূপার ভালো লাগা এক নিমিষে শেষ করে দিল। নুরি চেয়ে দ্বিগুণ বিরক্তি কণ্ঠে ঢেলে রূপা বলে, তুই তো নিজেই তখন থেকে বকবক করে যাচ্ছিস, কাউকে বলার সুযোগ দিচ্ছিস কি? আজব। ওদের কথার মাঝে প্রয়াস উঠে দাঁড়ায়। ফল কাটা তার শেষ। ট্রেটা সাইডে রেখে হাত ধুতে চলে যায়। এসে পিহুকে খাইয়ে দিবে। প্রয়াস যেতেই রূপা পিহুর দিকে তাকিয়ে বলে, তুই এমন চুপ করে আছিস কেন? কিছু তো বল। রূপা, আমার মনে হয় কাল রাতে তুরান ভাই এসেছিল। না, ঠিক মনে হয় না, বরং আমি নিশ্চিত তুরান ভাই এসেছিল। পিহুর কথায় ভ্রু কুঁচকে ফেলে দুজনেই। অবাক কণ্ঠে নুরি বলে, কি জাদা বলছিস তুই? তুরান ভাই আসলে চলে যাবে কেন? তাছাড়া সে আসলে তো আর কেউ আসতো। সে এসেছিল নুরি, আমি শতভাগ নিশ্চিত। আমি অসুস্থতাই দেখতে এসেছিল। আমি জ্বরের ঘোরে থাকলেও আমার কিছুটা মনে আছে তুরান ভাই আমার পাশেই বসেছিল, কিন্তু আমি আবার ঘুমিয়ে পড়তেই চলে গেছে সে। পিহুর কথা শুনে নুরি অভিজ্ঞদের মতো ভাব করে বলে, বুঝেছিস পিহু, তুরান ভাই তোর সাথে লুকাচুরি খেলছে। রূপা হঠাৎ করে বলে ফেলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে পিহু, জানি না কতটা কাজ করবে, কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারিস, মনে হয় কাজ হবে। পিহুর মনে সংশয়। আগেরবার ওদের কথাতেই তুরানকে সন্দেহ করেছিল। আবার কি বুদ্ধি দেবে কে জানে। ভ্রুকুচকে পিহু বলে, আগেরবার তোদের বুদ্ধি শুনে আজ আমার সংসার ভেঙে যাচ্ছে। তোদের বুদ্ধি আবার শোনা কি উচিত হবে? রূপা প্রতিবাদ করে বলে, একদম আমাদের দোষ দিবি না, আমরা তো তোর ভালোর জন্য চেয়েছিলাম, আর এখনো ভালোই চাই। তুই তো বলি তুরান ভাই নাকি তোকে ভালোবাসে, সেটা তিয়াস ভাই তোকে বলেছে। তাহলে এবারে যে বুদ্ধিটা তোকে দিব, তাতে তুরান ভাই দৌড়ে দৌড়ে তোর কাছে চলে আসবে। এরপর যতই রাগ হোক, তোকে রেখে যাওয়ার সাহস পাবে না, দেখে নিস। পিহু আস্তে করে উঠে বালিশে পিঠ ঠেকিয়ে বসে। কৌতূহলী কণ্ঠে বলে, কি করতে বলছিস তুই? রূপা পিহুর কাছাকাছি এগিয়ে আসে। তিন বান্ধবী মাথা একসাথে ঠেকিয়ে গোপন আলাপ সারে। রূপার কথা শুনে নুরি বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এদিকে পিহু তো অবাক রূপার বুদ্ধি দেখে। খুশিতে চোখ জল করছে পিহুর। ব্যস্ত কণ্ঠে বলে, তোর কি মনে হয় এতে কাজ হবে? আরে হবে না মানে? আলবাত হবে, হতেই হবে। পিহু তো বেজায় খুশি। এই বুদ্ধি ওর মাথায় আগে আসেনি কেন? মনে মনে পিহু বলে, অনেক লুকোচুরি করেছেন তুরান ভাই, এবার পালাবেন কোথায়? ধরা তো দিতেই হবে আপনাকে।
হ্যালো ভাই, গন্ডগোল হয়ে গেছে। ফুপা আরিফের পরিবারকে বাসায় ডেকেছে আরিফ আর বনুর বিয়ের কথা বলতে। সারা রাত আকাশকে খোঁজাখুঁজি করে ভোর রাতের দিকে এক বন্ধুর সাথে তার ফ্ল্যাটে এসে ঘুমিয়েছিল তুরান। তারপর পরই ফোন বেজে ওঠায় চোখ বন্ধ রেখে হাতে ফোনটা রিসিভ করে কানে ধরেছে। আর ধরতে এমন একটা কথা শুনে ভ্রুকুচকে যায় তুরানের। ঘুমের ঘোরে থাকায় কিছুই বুঝতে পারছে না তুরান। হঠাৎ মনে হলো কেউ আরিফের নাম বলেছে। কথাটা কানে যেতেই হুট করে চোখ খুলে ফেলে তুরান। ফোনের দিকে তাকিয়ে দেখে তিয়াস ফোন করেছে। তড়িঘড়ি করে উঠে বসে ফোনটা কানে নিয়ে বলে, কি বললে তুই তিয়াস? ফুপা তো আরিফের সাথে বনুর বিয়ে দিতে চাইছে ভাই। হোয়াট? কি বলছিস এসব? হ্যাঁ ভাই, ঠিকই বলছি। বনু অসুস্থ, তুই তাও বাসায় ফিরছিস না। তাই ফুপা বলেছে তোর নাকি বনুর প্রতি কোনো ভালোবাসা নেই, কোনো দায়িত্ববোধ নেই। তাই সে ঠিক করেছে তোর সাথে ডিভোর্স করিয়ে আরিফের সাথে বনুর বিয়ে দেবে। আর তুই তো জানিস আরিফ বনুর জন্য পাগল। তাই সেও তার বাবা মাকে নিয়ে আসবে বলেছে। বিয়ের কথা ঠিক করে রেখে দেবে। তোর সাথে ডিভোর্স করিয়ে তারপর আরিফের সাথে বিয়ে দেবে। আরিফ তো তার বাবা মাকে নিয়ে বাসায় এলো বলে। আর তুই কি জানিস ভাই? কথা বলতে বলতে থেমে গেল তিয়াস। ওপাশ থেকে তুরানের কোনো কথা না শুনিয়ে ভ্রুকুচকে যায় তিয়াসের। কান থেকে ফোনটা নামিয়ে দেখে তুরান ফোন কেটে দিয়েছে। আশ্চর্য হয়ে যায় তিয়াস। পিহুর বিয়ের কথা শুনেও কোনো রিয়াক্ট না করে উল্টো ফোন কেটে দিল। এটা কিভাবে সম্ভব? পাশ ফিরে তাকিয়ে দেখে বিহু আগ্রহী চোখে তিয়াসের দিকে তাকিয়ে আছে। ফোনটা কেটে পকেটে রাখতেই পিহু ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলেন উনি তিয়াস ভাই? পিহুর মুখের দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ছাড়ে তিয়াস। চুপচাপ গিয়ে খাটে প্রয়াসের পাশে বসে বলে, ভাই তো কিছুই বললো না। আমি কথা বলতে বলতেই ফোন কেটে দিয়েছে। তুরান ফোন কেটে দিয়েছে কথাটা শুনতে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় পিহু। দৌড় লাগায় সোজা দরজার দিকে। পিহুকে এমন দৌড়াতে দেখে প্রয়াস বলে, বনু সাবধানে, তোর শরীর দুর্বল, পড়ে যাবি তো। পিহুর যেন আর কারো কথা শোনার সময় নেই। একবার পেছন ফিরে ব্যস্ত কণ্ঠে বলে, তুরান ভাই যে কোনো মুহূর্তে চলে আসবে, তোমরা তাড়াতাড়ি চলো, হাতে সময় নেই। এটুকু বলে সোজা দৌড়ে নিচে নেমে আসে। এদিকে পিহুর কথা শুনে বোকার মতো তাকিয়ে আছে তিয়াস আর প্রয়াস। পিহুর সব কথা যেন ওদের দুজনের মাথার উপর দিয়ে গেল। কিছুক্ষণ ওভাবেই বসে থেকে উঠে দাঁড়ায় প্রয়াস। তিয়াসের দিকে তাকিয়ে বলে, যা হবে দেখা যাবে, এখন নিচে চল, এখানে থাকাটা আমাদের জন্য জরুরি। নিচে আরিফের বাবা মা আর আরিফ বসে আছে। একটু আগেই তারা এসছে। সোফায় বসে আপাতত চা খাচ্ছে সবাই। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা টেবিলে রেখে পিহুর দিকে তাকায় আরিফ। মুচকি হেসে বলে, এত জরুরি তলব করার কারণ কি পিহু? বলো, কি বলতে চাও? পিহু দৃষ্টি এলোমেলো, বসে থেকে ছটফট করছে। আরিফের ডাকে ফিরে তাকায় পিহু। স্থির হয়ে বসে, বোকার মতো হেসে বলে, বিয়ের বিষয়ে কথা বলতে রেখেছিলাম। বিয়ের কথা শুনে রসগোল্লার মতো চোখ করে তাকায় আরিফ। মনে হচ্ছে হঠাৎ করে বিশাল বড় পাহাড় ওর মাথার উপর ভেঙে পড়েছে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। পিহু ওকে বিয়ে করতে চাইছে। আরিফের মনে হচ্ছে ও যেন স্বপ্ন দেখছে। আসলাম সাহেব চুপচাপ বসে মেয়ের গতিবিধি পর্যবেক্ষণ করছে। কোনো কথা না বলার কারণ হলো পিহু এই নাটকে তাকেও সামিল করেছে। আর একমাত্র মেয়ের আবদার শুনে তিনি মানা করতে পারেননি। তাই তো চুপচাপ বসে আছেন। পিয়াসা বেগম নাস্তা তাদের সামনে রেখে পাশে এসে দাঁড়ান। দক্ষ নজরে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করেন যে এখানে কি হচ্ছে। এদিকে পিহু বসেছে সোজা দরজা বরাবর মুখ করে। বারে বারে দরজার দিকে তাকাচ্ছে। কখন যেন তুরান চলে আসে। পিহুর বিশ্বাস তিয়াসের ফোন কেটে দেওয়ার মানে তুরান সেই মুহূর্তে বাসায় আসার জন্য বেরিয়ে পড়েছে। এবং হলোও তাই। কিছুক্ষণ পরেই পিহু দেখে তুরান গেট দিয়ে বাসায় ঢুকছে। চোখ মুখ তার বেজায় শক্ত। একটা শুকনো ঢোক গেলে পিহু। রূপার কথাই নাটকটা সাজিয়েছে ঠিকই, কিন্তু মনে মনে পিহুর ভীষণ ভয় করছে। তুরানের রাগ সম্পর্কে পিহু আগে থেকে অবগত। রেগে গেলে যে তুরান কতটা হিংস্র হতে পারে সেই ধারণা পিহুর আছে। মনে মনে সাহস জুগিয়ে সোজা হয়ে বসে পিহু। আর যা হবার হবে, কিন্তু তুরানের মুখ থেকে ভালোবাসার কথা বের করেই ছাড়বে পিহু। তুরানের দিক থেকে চোখ সরিয়ে পিহু আসলাম সাহেবের দিকে তাকায়। চোখের ইশারায় কিছু বোঝাতে আসলাম সাহেব হালকা কেশে আরিফের বাবার দিকে তাকান। সৌজন্যমূলক হেসে বলেন, আসলে আপনার ছেলে আরিফের বিয়ের বিষয়ে কথা বলতে আপনাদের ডেকেছিলাম। জি ভাই বলুন। আসলে ভাই, আপনার ছেলেকে আমার অনেক পছন্দ হয়েছে। অনেক ভদ্র ছেলেটা আপনার। তাই আমি ভেবেছি আমার
আর কিছু বলতে পারেননি আসলাম সাহেব। তার আগে তুরান সেখানে উপস্থিত হয়। পিহুর হাত ধরে টান দিয়ে দাঁড় করিয়ে আরিফের দিকে আগুন চোখে তাকায়, রাগী কণ্ঠে বলে, কোনো বিয়ে হবে না এখানে। ভ্রুকুচকে যায় আরিফের বাবা মায়ের। তুরানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আরিফের বাবা বলেন, এ কি, তুমি কে? এভাবে হঠাৎ করে কথার মাঝে ঢুকে পড়লে কেন? রাগে তুরানের শরীর থরথর করে কাঁপছে, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আগুন চোখে একবার আসলাম সাহেবের দিকে তাকিয়ে আরিফের দিকে তাকায়, দৃষ্টি আরিফের দিকে রেখে বলে, আমি কি সেটা আপনার ছেলে খুব ভালো করে জানে। আমার পরিচয় না হয় আপনার ছেলের থেকে শুনে নিন। কথাটা বলে পিহুর হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যায় তুরান। পিহুও ভয়ে ভয়ে তুরানের সাথে পা মেলাতে থাকে, কিন্তু ও ঠিকভাবে হাঁটতেও পারছে না। তুরানের লম্বা লম্বা কদমের সাথে তাল মিলিয়ে হাঁটতে গিয়ে পিহুকে দৌড়াতে হচ্ছে। এক প্রকার দৌড়ে বাসায় চলে আসতে হয়। ভেতরে ঢুকেই কোনো দিকে না তাকিয়ে তুরান সোজা পিহুকে টেনে নিজের রুমে নিয়ে যায়। ড্রয়িং রুমে সবাই বসেছিল। তখন হঠাৎ তুরানকে আসতে দেখে অবাক হয়ে যায় সবাই। কিছু বলার আগেই তুরান ঝড়ের গতিতে পিহুকে নিয়ে রুমে চলে যায়। তাহমিনা পিছু পিছু গিয়েছিল পিহুকে ছাড়াতে, কিন্তু তাতে লাভ হয়নি। তার আগে তুরান ধুম করে দরজা আটকে দিয়েছে। দরজা আটকে পিহুর হাত ধরে টেনে এনে বিছানার উপর ছুঁড়ে মারে। হাটের মাথার সাইডের কাঠের সাথে আঘাত লেগে ডান হাতে ব্যথা পায় পিহু। উঠে বসে বাম হাত দিয়ে ব্যথা লাগা হাতটা ধরে তাকায় তুরানের দিকে। কিছু বলার জন্য ঘুরে তাকালেও তুরানের মুখের দিকে তাকিয়ে কথা বলা থেমে যায় পিহুর। বুকের ভেতর ধরফর করছে। তুরানের চেহারা রাগে প্রচণ্ড হিংস্র লাগছে। পিহু ভয়ে ভয়ে তাকিয়ে থাকে তুরানের দিকে। পিহু জানতো এই দুঃসাহস দেখানোর পরিণাম ভয়ানক হবে। জেনেই তো এমন করেছে, তাই মনে মনে নিজেকে সাহস দিতে থাকে, কিন্তু বেশিক্ষণ শান্ত থাকতে পারে না পিহু। কারণ মুহূর্তের মধ্যে তুরান এগিয়ে এসে পিহুর দুই বাহু ধরে খাটের সাথে চেপে ধরে, রাগী কণ্ঠে বলে, এত বড় সাহস তুই পেলি কোত্থেকে? কোন সাহসে তুই আরিফকে তোর বাড়িতে আসতে দিয়েছিস? আমার জায়গায় অন্য কাউকে বসানোর কথা ভাবলি কি করে তুই? বল। তুরানের এমন বাঘের মতো গর্জন করায় পিহুর হৃৎপিণ্ড ভয় বেরিয়ে আসে উপক্রম। ভয়ে থরথর করে কাঁপছে পিহু। এদিকে তুরান পিহুর বাহু এত শক্ত করে চেপে ধরেছে যে ব্যথায় মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে। পিহু নড়াচড়া করে তুরানের হাত ছাড়ানোর চেষ্টা করে, ব্যথাতুর কণ্ঠে বলে, ছাড়ুন প্লিজ, লাগছে আমার। তুরানের রাগ যেন ধীরে ধীরে আরো বাড়ছে। পিহুর হাত আরো একটু শক্ত করে চেপে ধরে বলে, আমি তো চাই পিহু। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে পিহু। ঢোক গেলে মনে মনে গুছিয়ে রাখা কথাগুলো মনে করে বলতে শুরু করে, তাতে আপনার কি? আপনি তো আমাকে ভালোবাসেন না, তাই তো কষ্ট দিতে একটুও ভাবেন না, যখন তখন ছেড়ে চলে যান। তাহলে আমি যদি এমন কাউকে বেছে নিই যে আমাকে ভালোবাসে, তাহলে দোষের কি সেটা? এতে আপনিও মুক্তি পাবেন আর আমিও একটা সুস্থ জীবন পাবো। পিহুর কথা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। তুরানের চোখ আগের চেয়ে আরো বেশি লাল হয়ে গেল। রাগে কপালে রগ ফুলে উঠেছে। রেগে পিহুকে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। পিহুর দুই দিকে হাত রেখে ঝুঁকে গেল, দাঁতে দাঁত চেপে বলল, খুব সাহস বেড়ে গেছে তাই না? তুই আমাকে রেখে অন্য কারো কাছে যাবি, অন্য কোনো ছেলেকে তোর জীবনে নিয়ে আসবে। তুই ভাবলে কিভাবে এটা আমি হতে দেব? এটুকু বলে পিহুর ওপর থেকে উঠে যায় তুরান। অত্যাধিক রাগে দেওয়ালের সজোরে ঘুষি বসিয়ে দেয়। তুরান আজ কেমন যেন পুরো উন্মাদের মতো আচরণ করছে। বেডের পাশের টেবিলে সবকিছু হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঝনঝন শব্দে কাচের জগ আর গ্লাসটা ভেঙে যায়। কাচের টুকরো ছিটকে পড়ে চারদিকে। টুকরোগুলো ঠিক কোথায় কোথায় গেল সেসব দেখার সময় নেই তার। বরং পরপর হিংস্র কণ্ঠে তুরান বলে ওঠে, তোর কি মনে হয় তোকে বিয়ে করেছি আমি ছেড়ে দেওয়ার জন্য? তোকে অন্য কারো হতে দেওয়ার জন্য? কখনো না। তোকে পেতে আমি কি কি করেছি সেটা জানিস তুই? তোকে বিয়ে করতে আমাকে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে সেটা জানিস? তোর কি মনে হয় ওই বুড়োকে রাজি করানো খুব সহজ ছিল? তোকে পেতে আমাকে ঠিক কি কি করতে হয়েছে সেটা শুধু আমি জানি। এত কিছু করে তোকে নিজের করেছে, অন্য কারো হতে দিতে তোর সাহস কি করে হলো ওই আরিফের সামনে গিয়ে বসার? তোকে বলেছি না অন্য ছেলে থেকে দূরে থাকবি? তাহলে কোন সাহসে আরিফকে বিয়ে করতে চাইছিস? তুই ভাবলি কি করে আমি সেটা হতে দেব? যেখানে তোর আশেপাশে কোনো ছেলের ছায়া আমি সহ্য করতে পারি না, সেখানে চলে যান একজন মানুষকে সহ্য করবো বলে তোর মনে হয়? খুন করে ফেলবো তাকে। যে তোর আর আমার মাঝখানে আসতে চাইবে আমি তাকে খুন করে ফেলবো। আমি বেঁচে থাকতে তোকে অন্য কারো হতে দেব না। তুই শুধু আমারই, সারা জীবন আমারই থাকবে।
অন্য কোনো ছেলেকে তোর জীবনে আসা তো দূরের কথা, তোর আশেপাশে আমি ফিরতে দেব না। এটা এই তাকরিম আহমেদ তোরানের ওয়াদা। ভয়ে থরথর করে কাঁপছে পিহু, চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে, গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। তুরানের এই ভয়ঙ্কর রূপ পিহু আগে কখনো দেখেনি। এর আগে তুরান রেগেছে, কিন্তু এতটা রাগ কখনো দেখায়নি। মনে ভয় নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে পিহু বলে,